আসসালামু আলাইকুম। আজকের রাত্রিকালীন ক্লাসে আমরা এমসিকিউ অর্থাৎ আমাদের কনস্টেবল নায়ক থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর যে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা হয়, এখানে যে সকল এমসিকিউ আসে আমরা সম্ভাব্য এমসিকিউ নিয়ে কিছু আলোচনা করব। তবে এমসিকিউ এর বিষয়টা আমি একটু বলে নেই। এমসিকিউ এমন ভাবে আলোচনা করতে হবে, এমসিকিউ এর মধ্যে কিন্তু আমাদের উইদাউট বুকের কিছু প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি পাওয়া যায়। যারা বুঝতে পারে তাদের জন্য খুবই ভালো। যাই হোক, যেমন আমাদের এমসিকিউতে আমরা যে ভুলটা করে থাকি, আমরা সাধারণত চিন্তা করি যে না, এমসিকিউতে আমাকে 50 পাইতে হবে। হ্যাঁ, কেউ চিন্তা করে না আমাকে 49 48 পাইতে হবে। আপনি হাইয়েস্ট হন, কোনো লাভ নেই যদি আপনি লিখিততে পাশ করতে না পারেন। তো কত পাইলে পাস? সেখানে 30 পাইলে পাস। তো 30 পাওয়ার আগে চেষ্টা করতে হবে। তো এই 30 মার্ক তুলতে গিয়ে দেখা গেল এই 30 নম্বর, এই 30 নম্বর এমসিকিউতে পাওয়ার জন্য আমরা 50টায় দাগ দিয়ে দিচ্ছি, কিন্তু আসলে আমরা 30 পাচ্ছি না। এর কারণটা কি? কারণটা হলো সঠিকটাকে আমরা দাগ দিচ্ছি না। এই জন্য এমসিকিউ প্রশ্ন পাওয়ার পর একজন পরীক্ষার্থীর তার প্রথম দায়িত্ব হবে এমসিকিউ প্রশ্নটা নিয়ে কিছুক্ষণ চিন্তা করা। আসলে এমসিকিউ চিন্তা না করে সে যদি মনে করে যে আমার সময় শেষ, আধা ঘন্টার মধ্যে আমি কিভাবে 50টা প্রশ্নের উত্তর দিব, সে তাড়াহুড়া করে সব দাগানো শুরু করে। আরেকটা বিষয় এখানে দেখা গেল, উত্তর ঠিক আছে ক, ওখানে উত্তর কতে দেব, কিন্তু ঘর পূরণ করতে গিয়ে আমি খ পূরণ করে ফেলেছি। এই জন্য কিন্তু সঠিকটা জানার পরেও কিন্তু ঘর যখন পূরণ করে, তখন কিন্তু যেটাকে পূরণ করার কথা সেটা পূরণ না করে অন্যটা করে ফেলে। এটাও কিন্তু একটা ভুল হয়ে থাকে। তো যাই হোক, সর্বোপরি আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি সেটি হলো যে এমসিকিউ যদি পাস না করে কেউ, তাহলে তো সে পরবর্তী ধাপে যেতে পারতেছে না। এই জন্য এমসিকিউটাও তার জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো যাই হোক, যেমন এমসিকিউ এর মধ্যে আছে যে ফৌজদারি কার্যবিধির, অর্থাৎ এই সিআরপিসি এর 161 ধারা জবানবন্দি কে লিপিবদ্ধ করার ক্ষমতা রাখেন? কে ক্ষমতাবান? তদন্তকারী তদন্তকারী কর্মকর্তা, তদন্তকারী না কর্মকর্তা স্যার। তদন্তকারী কর্মকর্তা, না যিনি জবানবন্দি লিপিবদ্ধ করেন তিনি? কে? তদন্তকারী কর্মকর্তা। তদন্তকারী আমি কর্মকর্তা স্যার। ভালো করে বুঝি যে সিআরপিসি এর 161 ধারায় যে ব্যক্তির জবানবন্দি লিপিবদ্ধ করা হবে, এই জবানবন্দির স্বাক্ষর কে করবেন? লিপিবদ্ধকারী হিসেবে স্বাক্ষর কে করবেন? তদন্তকারী প্রস্তুতকারী। কর্মকর্তা? হ্যাঁ, যিনি স্যার ইয়া করছেন তদন্তকারী তিনি কর্মকর্তা স্যার। না, তদন্তকারী কর্মকর্তা হবে না। এখানে উত্তরটা হবে যিনি লিপিবদ্ধ করবেন তিনি স্বাক্ষর করবেন। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। এখানে তদন্তকারী কর্মকর্তা হবে না। এখানে কথাটা হলো যে সিআরপিসির 161 ধারা অনুযায়ী জবানবন্দি লিপিবদ্ধ করলে এদের স্বাক্ষর করবেন কে? তো সেখানে তদন্তকারী কর্মকর্তার কথাটা আসবে না, যিনি লিপিবদ্ধ করেছেন তিনি স্বাক্ষর করবেন। কারণ আমরা অনেক সময় দেখি যে অনেক জায়গায় ইনকোয়ারি স্লিপ পাঠিয়ে বলা হয়ে থাকে সাক্ষীর জবানবন্দি লিপিবদ্ধ করে প্রেরণের জন্য। তো জবানবন্দি লিপিবদ্ধ করতে গেলে আয়ত থাকলো এক জায়গায়, লিপিবদ্ধ করলো তো আরেকজন। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? যাই হোক, জনসাধারণ রাষ্ট্রবিরোধী কোনো তথ্য প্রাপ্ত হলে ফৌজদারি কার্যবিধি 1898 মোতাবেক তাৎক্ষণিকভাবে কার নিকট সংবাদ প্রদান করবেন। অর্থাৎ রাষ্ট্রবিরোধীর কোনো সংবাদ প্রাপ্ত হলে কার নিকট জানাতে হবে? ম্যাজিস্ট্রেটের নিকট, বা পুলিশ অফিসারের নিকট, না কোনো সাংবাদিকের নিকট, না আইনজীবীর নিকট, না শুধুমাত্র থানার অফিসার ইনচার্জের নিকট? ম্যাজিস্ট্রেট বা পুলিশ পুলিশ অফিসারের নিকট। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসার। অর্থাৎ রাষ্ট্রবিরোধী কোনো অপরাধের সংবাদ ম্যাজিস্ট্রেটের কাছে জানানো যাবে, পুলিশ অফিসারের কাছে জানানো যাবে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, বোবা ব্যক্তির সাক্ষ্যকে কি সাক্ষ্য বলা হয়? লিখিত সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য, দালিলিক মৌখিক সাক্ষ্য সাক্ষ্য, স্যার। না বোবার সাক্ষ্য? মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য স্যার। মৌখিক সাক্ষ্য স্যার। অর্থাৎ যিনি কথা বলতে পারেন না, ইশারা ইঙ্গিতে বোঝাতে সক্ষম হন,
এই ব্যক্তির বক্তব্যটা, ইশারা ইঙ্গিতের কথাগুলো যদি লিপিবদ্ধ করে রাখা হয়, তাহলে এটা কি বলা হয়? এটি মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য। তার মানে যদি কখনো লিখিত প্রশ্ন আসে বোবার সাক্ষ্য কোন ধরনের সাক্ষ্য হিসেবে গণ্য হবে, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সাক্ষ্য আইনের 119 ধারায় উল্লেখ করা আছে বোবার সাক্ষ্য কি হবে? মৌখিক মৌখিক সাক্ষ্য রূপে সাক্ষ্য গণ্য হবে স্যার। গণ্য হবে। আচ্ছা, ফাইনাল খেলার টিকিট, ফাইনাল খেলার টিকিটের মূল্য 50 টাকা, কিন্তু এক ব্যক্তি 100 টাকায় বিক্রি করেন। কোন পর্যায়ের কর্মকর্তা পুলিশ আইন অনুযায়ী বিনা পণায় গ্রেপ্তার করতে পারবেন? কনস্টেবল, সার্জেন্ট, এএসআই, সার্জেন্ট? আপনার সার্জেন্ট। সরকার সার্জেন্ট থেকে উপরে স্যার। কথাটা এখানে এভাবে নয়, অর্থাৎ ফাইনাল খেলার টিকিট 50 টাকা, কিন্তু 100 টাকা মূল্যে বিক্রয় করেছে। তো এই ধরনের ব্যক্তি, তার মানে কি, পুলিশ আইনের 34 ধারার মধ্যে কি বলা আছে? 34-এর কতে, যে একজন পুলিশ অফিসার, কোন পুলিশ অফিসার, সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর পদমর্যাদার ব্যক্তি জি একজন স্যার। ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কখন? যদি কিনা কোনো ব্যক্তি চিত্ত বিনোদন স্থলের কোনো টিকিট উচ্চ মূল্যে, অর্থাৎ নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রয় করেন, নাকি? জি স্যার। জি স্যার। একজন কনস্টেবল কি পারেন এই ক্ষমতা প্রয়োগ করতে? পারে একজন এএসআই? না স্যার। না স্যার। চৌকিদারি প্যারেডের সভাপতিত্ব কে করবেন? অফিসার থানার ইনচার্জ? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্যার। চৌকিদারি কোথায় চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়ে থাকে? থানার থানার প্যারেড গ্রাউন্ডে। আচ্ছা, নিম্নের কোনটি ক্রিমিনাল মিসকন্ডাক্ট? প্রতারণামূলকভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎ, ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশের প্রতি অবাধ্যতা, কর্তব্যে মারাত্মক অবহেলা। কোনটি সঠিক নয়। অর্থাৎ কোনটি ফৌজদারি অপরাধ? কর্তৃপক্ষের, যেটা বললেন স্যার। না, প্রতারণামূলকভাবে সরকারি সম্পত্তি আত্মসাৎটাই ফৌজদারি মামলার মধ্যে পড়ে। কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করা এটা কখনো ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে না। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সরকারি কাজে নিয়োজিত কর্মচারীকে যেমন বান্দরবান পাঠিয়ে দেবো, অর্থাৎ যদি কোনো ব্যক্তি, শোনো, এমসিকিউ এমনি পড়লে হবে না, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনে, সে যাতে তার সঠিক করে তার দায়িত্ব পালন করতে না পারে সে লক্ষ্যে যদি হুমকি প্রদর্শন করেন, এটি প্যানাল করার কোন ধারায় অপরাধ? 189। 189। ওই চা খাইতে খেতে বলছিল না যে বান্দরবান পাঠিয়ে দেব? জি স্যার। এটা কত ধারা মনে? প্যানেল কোডের 189 সহজ। তার মানে বক্তব্যটা হলো এরকম যে যদি কোনো ব্যক্তি, বক্তব্যটা এরকম হলো, যদি কোনো ব্যক্তি কোনো সরকারি কর্মচারীকে তার পালনে দায়িত্ব পালনে ব্যাহত করিবার উদ্দেশ্যে হুমকি প্রদর্শন করে, এই তো নাকি? ক্ষতি সাধনের জি উদ্দেশ্যে। স্যার। জি আচ্ছা, স্যার। পিসিএল অ্যাক্ট অনুযায়ী চুরির দায়ে দণ্ডিত ব্যক্তিকে নির্দিষ্ট স্থান সমূহে নির্দিষ্ট অবস্থায় সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময়ে পাওয়া গেলে কিংবা উক্ত স্থানে তার অবস্থানের সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে নিম্নবর্ণিত কোন ব্যবস্থাটি গ্রহণ করতে হবে? ম্যাজিস্ট্রেট তার পূর্ণ আদালতে বিচার করবেন, 6 মাস পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করবেন, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। কোনটা? বিনা পড়ানে স্যার গ্রেপ্তার করবো স্যার। কি তোমাদের মনে থাকে না? সবাই বলবা তো, যদি না মনে না থাকে তো এখানে তো বোঝা যায় যে কে পারতেছো কে বুঝতেছো না। অর্থাৎ 3 BCL এবং 4 BCL, 3 BCL এ যে বিষয়টি বলা আছে, যদি কাউকে চুরির দায়ে দণ্ডিত কোনো ব্যক্তিকে নির্দিষ্ট কোনো স্থানে সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী স্থানে পাওয়া যায়, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-এর অধীন সংগঠিত সম্পৃক্ত অপরাধ বাংলাদেশ পুলিশের কোন ইউনিট কর্তৃক তদন্ত হয়ে থাকে? এসবি, সিআইডি, সিআইডি স্যার। পিবিআই? সিআইডি।
তার মানে এই মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী যে সকল মামলা রুজু হবে এ সকল মামলা কে তদন্ত করবেন? সিআইডি। সিআইডি স্যার। সিআইডি স্যার। আইডি। আচ্ছা, হইচই বিজ্ঞাপন পাওয়ার পর অফিসার ইনচার্জ কি দায়িত্ব পালন করবেন? জিডিতে লাল কালি দিয়ে উঠাবেন। জিডিতে লাল কালি দিয়ে। কি তোমাদের মনে নাই? এত মুশকিল? না স্যার, মনে আছে স্যার। তো বলবো সবাই তো কি করবেন? জিডিতে লাল কালি দিয়ে লিপিবদ্ধ করবেন এবং একজনের লিপিবদ্ধ উপর করবেন, হাওলা করবেন স্যার। আচ্ছা, হাওলা করবেন চৌকিদারি প্যারেডে স্যার। এই গেল, অত তো আসে নাই। নিচে বর্ণিত কোনো কর্মকর্তার পূর্বানুমতি ব্যতীত কোনো পুলিশ অফিসার নিলামের জন্য ডাক দিতে পারবেন না। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, জেলা ম্যাজিস্ট্রেট। রেঞ্জ ডিআইজি। কি আলমগীর পুলিশ হোসেন? রেঞ্জ দিয়েছি স্যার স্যার। নিলামে অংশগ্রহণ করতে পারবে না পিআরবি 110 সেক্ষেত্রে লোদের আচ্ছা, রেঞ্জ দিয়ে দিতে হবে। শিশু আইন 2013 অনুযায়ী সুবিধা বঞ্চিত শিশুদের জন্য নিম্ন বর্ণিত কোনটি প্রাতিষ্ঠানিক পরিচর্যা কেন্দ্র হিসেবে বিবেচিত হবে? সরকারি আশ্রয় কেন্দ্র, দুস্থ শিশুদের প্রশিক্ষণ এবং পুনর্বাসন কেন্দ্র, ছোটমণি নিবাস। ক খ গ সবগুলো কোনটা? সবগুলোই স্যার। সবগুলো স্যার। সবগুলো স্যার। ইচ্ছাকৃতভাবে আদালতের রায়, ডিক্রি, আদেশ, রিট অবমাননা করাকে আদালত অবমাননা আইন 2013 অনুযায়ী কি বলা হবে? ফৌজদারি স্যার অবমাননা। দেওয়ানি, দেওয়ানি হ্যাঁ, অবমাননা স্যার। দেওয়ানি দেওয়ানি অবমাননা। অবমাননা স্যার। দেওয়ানি ফৌজদারি অবমাননা হতে হলে কি হতে হতো? চুরি, ডাকাতি এই জাতীয় নাকি? জি স্যার। আহ পুলিশ রেগুলেশন অনুযায়ী অশনাক্তকৃত মৃত ব্যক্তির আঙ্গুলের ছাপ সংরক্ষণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত কোন পদ্ধতি অবলম্বন করতে হবে? এক হাতের 5 আঙ্গুলের ছাপ নিতে হবে, দুই আঙ্গুলের, দুই বৃদ্ধাঙ্গুলের ছাপ নিতে হবে, 10 আঙ্গুলের ছাপ নিতে হবে। এখানে স্যার 10 10 আঙ্গুলের আঙ্গুলের দশ ছাপ ছাপ নিতে নিতে আঙ্গুলের হবে হবে। ছাপ স্যার। নিতে হবে স্যার। 10 আঙ্গুলের স্যার। অর্থাৎ পিআরবি 313-তে বলা হয়েছে 10 আঙ্গুলের ছাপ নিতে হবে, এই তো নাকি? জি জি স্যার। স্যার। সঠিক স্যার। একই ঘটনায় একাধিক ব্যক্তির মৃত্যু হলে নিম্নের কোন বিবৃতিটি সঠিক হবে? প্রত্যেক ব্যক্তির জন্য পৃথক পৃথক সুরতাল প্রতিবেদন প্রস্তুত করতে হবে। প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তির জন্য স্যার পৃথক পৃথক সুরতাল প্রতিবেদন রিপোর্ট প্রস্তুত করতে হবে। অপমৃত্যু মামলা কয়টা হবে? একটা হবে একটা স্যার। স্যার। আচ্ছা, হুলিয়া জারির ক্ষেত্রে কোন পদ্ধতিটি গ্রহণযোগ্য? বাসস্থানে, বসবাসের প্রকাশ্য স্থানে লটকিয়ে, বসবাসের প্রকাশ্য আহ স্থানে পাঠ করে, আদালত প্রাঙ্গণে লটকিয়ে। ঘর তিন। সবগুলো। সবগুলো সবগুলো স্যার। স্যার, সবগুলো স্যার, সবগুলো। সবগুলো এখানে স্যার। সমন জারির পদ্ধতি কি? সমন কিভাবে আহ এখানে, দুঃখিত, হুলিয়া হুলিয়া কিভাবে হুলিয়া জারি স্যার। করা যায়? পাঠ করে, লটকিয়ে, নোটিশ বোর্ডে দিয়ে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এফআইআর, এফআইআর এর পূর্ণ বিবরণ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, না ফেক ইনফরমেশন রিপোর্ট, না ফার্স্ট ফার্স্ট আইডেন্টিটি ইনফরমেশন রিপোর্ট? রিপোর্ট স্যার। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট স্যার। ফার্স্ট, অর্থাৎ ইনফরমেশন বাংলায় রিপোর্ট। যাকে বলা হয় ইনফরমেশন রিপোর্ট। প্রাথমিক তথ্য বিবরণ, এই তো নাকি? বিবরণী। জি স্যার। আচ্ছা, দস্যুতা এবং ডাকাতি এর মধ্যে মূল পার্থক্য কোনটি? স্যার সংখ্যা। সংখ্যা, সংখ্যা স্যার। সংখ্যা। সংখ্যা স্যার, সংখ্যা। আচ্ছা, পেনাল কোড অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত নয়? ঘুষি দিয়ে দাঁত ভেঙে ফেলা, লাঠির আঘাতে দৈহিক যন্ত্রণার কারণে 10 দিন কাজ করতে না পারা, ঘুষি দিয়ে শ্রবণ শক্তি নষ্ট করা, কান কেটে দেয়া, কোনটা? 10 দিন কাজ না করা। এটা স্যার। 10 কোনটা দিন কাজ হবে? না করা স্যার। কারেক্ট স্যার, 10 দিন কাজ না করা। কারণ 20 দিন আছে, এখানে 10 দিন হবে, তাই না? সঠিক জি স্যার। স্যার। আচ্ছা, কোন ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক? দেওয়ানি মামলার ক্ষেত্রে, দেওয়ানি মামলার ক্ষেত্রে স্যার। স্যার চরিত্র অপ্রাসঙ্গিক স্যার 52। এটা সাক্ষ্য আইনে 52 ধারা। 52 কি বলা আছে? 52 দ্বারা স্যার। তুমি ভালো দেওয়ানি খারাপ মামলার সেটা ক্ষেত্রে আমার 52 দেখার ধারা। বিষয় না,
দেওয়ানি মামলার ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক, এই তো নাকি? জি স্যার। জি স্যার। সঠিক স্যার। সাক্ষ্য আইন অনুযায়ী কত বছরের পুরাতন ডিজিটাল রেকর্ড আদালত অনুমান করতে পারবেন? 5 বছর, 20 বছর? 5 বছর। 5 বছর স্যার, 5 বছর স্যার। 5 বছর স্যার। এটা কত ধারা বলা আছে? 90 ক। 90 স্যার। 90 ক স্যার। পুলিশ আইন 1861 অনুযায়ী অতিরিক্ত পুলিশ প্রত্যাহার করার কতদিন পূর্বে আবেদন করতে হবে? স্যার 1 2 মাস। মাস পূর্বে স্যার। 1 মাস পূর্বে স্যার। হ্যাঁ, 1 1 মাস মাস পূর্বে। পূর্বে স্যার। 30 দিন বা 1 মাস, যাই হোক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী অপরাধের শাস্তি নির্ভর করে কিসের উপর? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী শাস্তি নির্ধারণ করে কিসের উপর? মাদকের মাত্রার উপর স্যার। মাদক এখানে অনেক কিছু বিষয় আছে। মাদকের মাত্রার উপর, অপরাধের ধরনের উপর, মাদকের শ্রেণীর উপর। সবগুলোই সঠিক হবে, কারণ শ্রেণী অনুযায়ী শাস্তি হয়, বেশি হয়, আবার পরিমাণ অনুযায়ী শাস্তি হয়, এই তো নাকি? জি স্যার। স্যার আচ্ছা, কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করার সময় কোন ব্যক্তির মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করার জন্য ক্ষমতাবান? অর্থাৎ কে মৃত্যুকালীন ঘোষণা লিপিবদ্ধ করার ক্ষমতাবান? যে কোনো পুলিশ কর্মকর্তা, হাসপাতালের চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, সকলেই। সকলেই সবগুলোই স্যার, স্যার। সকলেই স্যার। সকলে স্যার। অর্থাৎ পিআরবি 266 বিধিতে বলা আছে যে মৃত্যুকালীন ঘোষণা কে লিপিবদ্ধ করতে পারেন, সেখানে চিকিৎসক, ম্যাজিস্ট্রেট এবং পুলিশ অফিসারের কথা বলা হয়েছে, এই তো নাকি? জি স্যার। জি স্যার। মামলার আসামি পলাতক থাকলে তা খতিয়ান রেজিস্টারের শেষ কলামে কিভাবে লিপিবদ্ধ করতে হবে? লাল কালি দিয়ে ক লিখে, লাল কালি দিয়ে প লিখে, না লাল কালি দিয়ে ড লিখে, না পলাতক লিখে, কোনটা? মামলার আসামি পলাতক থাকলে খতিয়ান রেজিস্টারের শেষ কলামে, অর্থাৎ যে আসামিটা পলাতক, এই খতিয়ান রেজিস্টারে লাল কালি দিয়ে কি লিখতে হবে, ক না প? স্যার পয়ে হবে স্যার। না, ক পলাতক হবে। হবে স্যার। তুমি প মানে পলাতক ভাবে না, খতিয়ান রেজিস্টার বাইর করলে দেখতে পারবা, যার কাছে আছে। যাই হোক, তদন্তে সংক্ষুব্ধ হয়ে বাদী আদালতে যে দরখাস্ত দাখিল করেন তাকে কি বলে? নাকচ দরখাস্ত, নালিশ, নারাজি স্যার। না নারাজির আবেদন? নারাজি নারাজি স্যার। আবেদন নারাজির স্যার। আবেদন স্যার। নারাজের কি কোনো ধারা আছে? না স্যার। ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী নিম্নবর্ণিত কোন ক্ষেত্রে জনগণ পুলিশকে সাহায্য করতে বাধ্য? ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, সরকারি সম্পত্তি ক্ষতি প্রতিরোধের ক্ষেত্রে, শান্তি ভঙ্গের আশঙ্কার ক্ষেত্রে? সবগুলো। সবগুলো সবগুলো স্যার। স্যার, সবগুলো। অথচ বলা আছে সিআরপিসির 42। 42 ক আর খ। বাল্য বিবাহ নিরোধ আইন 2017 অনুযায়ী কোন পদের কর্মকর্তা বাল্য বিবাহ বন্ধ করতে পারেন? প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, অফিসার ইনচার্জ? সবাই। কে কে পারেন? সবাই স্যার। সবাই। হয় হবে স্যার। সবাই পারেন। এটা কত ধারায় বলা আছে? এটা 4 4 ধারা। ধারায় বলা আছে স্যার। 4 ধারায়। নিম্নের কোনটি প্যানাল কোড অনুযায়ী মারামারির অনুষঙ্গ নয়? তার মানে নিচে যেটা আলোচনা করা হবে এই বিষয়টা কলহ মারামারির মধ্যে পড়ে না। 1, 5 বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়া, গণশান্তি ভঙ্গ। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে ঝগড়া, প্রকাশ্য স্থানে ঝগড়া। কোনটা এই 5 বা ততোধিক। 5 বা ততোধিক পাঁচ ব্যক্তি বা স্যার। ততোধিক। 5 বা ততোধিক? good। কত ধারায় বলা আছে? 159। 159। 159। আচ্ছা, ফৌজদারি কার্যবিধি
1898 154 ধারা মতে লিপিবদ্ধকৃত এজাহার নিম্নের কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক? সাক্ষ্য আইনের 34 ধারা, সাক্ষ্য আইনের 33 ধারা, সাক্ষ্য আইনের 36 ধারা, কোনটি সঠিক নয়। কোনটি সঠিক নাই। কি হবে? স্যার সঠিক নয় আরেকবার স্যার। প্রশ্নটা। এজাহারের প্রাসঙ্গিকতা 36, 35 স্যার, 35 দেন নাই। কোনটি নয় স্যার। 35 সাক্ষ্য আইনের 35 35 নাই। সঠিক উত্তরটা কোনটি 35, হবে? তাই না? জি স্যার। শিশু আইন 2013 অনুযায়ী যে স্থানে প্রবেশন কর্মকর্তা নিয়োগ করা হয় নাই সে স্থানে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কে পালন করতে পারবেন? পুলিশ সুপার, উপজেলা সমাজসেবা নির্বাহী কর্মকর্তা। সমাজসেবা ম্যাজিস্ট্রেট, সমাজসেবা কর্মকর্তা স্যার। সমাজ সমাজসেবা কর্মকর্তা স্যার। এটা কত ধারায় বলা আছে? 5 ধারা। 5 স্যার মনে হয়, 3 স্যার, নাকি 5 2 বা 3? কত ধারায় না আছে না, সাইফুল? 5 ধারা স্যার। আচ্ছা, 164 ধারার আলোকে ম্যাজিস্ট্রেট কর্তৃক দোষ স্বীকার রেকর্ডের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে গভীরভাবে চিন্তা করার জন্য কত সময় প্রদান করবেন? কমপক্ষে 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা স্যার। কি 3 ঘন্টার ভিতরে স্যার 4-5 ডলার করে স্যার, 3 ঘন্টা কমপক্ষে স্যার। 3 ঘন্টা দেওয়া আছে। 3 ঘন্টাই সঠিক উত্তর। একজন আসামি দোষ স্বীকারোক্তি কোন অবস্থায় অন্য আসামির বিরুদ্ধে প্রমাণ করা যাবে? উভয়ের বিচার একত্রিত হলে তখন, তারপরে উভয়ের 30 ধারে বিচার স্যার, একই অপরাধে হলে তখন, এখন উভয়ে একই সঙ্গে পুলিশ হেফাজতে থাকলে তখন। ঘর সবগুলো কোনটা? সবগুলো স্যার। উভয়ের বিচার একত্রে স্যার, একই একত্রে আদালতে বিচার একই সময়। এই ঘোড়ার ডিম মিয়া, সবগুলা সঠিক। উভয়ের বিচার একত্রিত হতে হবে এবং একই অপরাধে হতে হবে এবং সবাইকে পুলিশ হেফাজতে থাকতে হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে স্যার জি হ্যাঁ, স্যার। সবগুলো ঠিক আছে স্যার, 30 ধারায় আর কি স্যার। সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী মহাসড়কের ঢাল হাতে উভয় পাশে কত ফুট দূরত্বের মধ্যে স্থাপনা নির্মাণ করা যাবে না? 10 মিটার। 10 মিটার স্যার। 10 মিটার না 10 ফুট কোনটা? 10 মিটার 10 স্যার। মিটার। 10 মিটার স্যার, আর রেলওয়ের ক্ষেত্রে স্যার 10 ফুট। আচ্ছা, 10 বুঝতে ফুট। পারছি। পেনাল কোড অনুযায়ী নিচের কোন ক্ষেত্রে কোনো ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না? সামান্য ক্ষতিকর কাজ, সৎ বিশ্বাসে কৃতকাজ, লাভবান হওয়ার অভিপ্রায়ে কৃতকাজ। ক এবং খ কোনটা? ক এবং ক খ। এবং খ স্যার। সামান্য। আচ্ছা, সাময়িক বরখাস্তকালীন কোন পুলিশ সদস্যের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোন বিবৃতি সঠিক হবে? শুধুমাত্র রোল কলে উপস্থিত থাকতে হবে, রিট্রিট হতে রিভেলি পর্যন্ত পুলিশ লাইনে আটক থাকতে হবে, নিজ গৃহে অবস্থান করতে হবে, পুলিশ লাইনে প্রবেশ করতে পারবে না। কোনটা? আমি তো রুল কলেজ থাকতে হবে আর কি। ওটা হচ্ছে খ তার নম্বর। মানে কাজে থাকতে হবে স্যার, রুল করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকবে, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, আচ্ছা, এগুলা বোঝার চেষ্টা করতে হবে, নাহলে তো বিপদ। গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে নিচের কোন বিবৃতি সঠিক নয়? পরোয়ানা তামিলের দায়িত্ব একাধিক অফিসারের উপর নির্দেশ করা যেতে পারে, পরোয়ানা লিখিত হতে পারে, পরোয়ানা জারির সময় নির্ধারণ করা হয়ে থাকে। কোনটা? অর্থাৎ সঠিক নিচের নয় কোন স্যার। বিষয়টা সঠিক নয়? যেমন পরোয়ানা, পরোয়ানা জারির সময় করোনা জারির সময় নির্দেশ থাকে এটা। হ্যাঁ। ক, তার বিক্রয়কৃত জমি পুনরায় ক্ষয়ের নিকট বিক্রয় করলো। পেনাল কোড অনুযায়ী ক কি ধরনের অপরাধ করেছে? অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, প্রতারণা স্যার। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ, না প্রতারণা? কোনটা? প্রতারণা। প্রতারণা স্যার। প্রতারণা। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার অধিক আটক রাখা যাইবে না, সেটি উল্লেখ করা আছে সংবিধানের 31 অনুচ্ছেদ, 33 স্যার। সিআরপিসির 61, সংবিধানের 33, সিআরপিসি 61। কোনটাতে?
সংবিধানের 33 সংবিধানের আর সংবিধানের 61 স্যার, তেত- আর 61 স্যার। তার মানে সংবিধানের 33 অনুচ্ছেদে বলা হয়েছে গ্রেপ্তারকৃত ব্যক্তিটাকে 24 ঘন্টার অধিক পুলিশ আটক হেফাজতে আটক রাখা যাবে না। তার সাথে কি বলা আছে? তার মানে বিনা ওয়ারেন্ট হলে 61 ধারায়, আর ওয়ারেন্ট হলে 81 ধারা। আরে বাবা, যেটা জিজ্ঞেস করে সেটা উত্তর আইনজীবী দাও। নিয়োগের সুযোগ দিতে হবে। নিম্নের কোনটি সঠিক? এজাহার দায়েরের পর সংবাদদাতা মারা গেলে তা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গণ্য করা হবে। এজাহারকারী এ- এজাহারকারী এজাহারের সাক্ষ্য প্রদানে বাধ্য নয়। একাধিক এজাহার গ্রহণযোগ্য। এজাহার স্বতন্ত্র সাক্ষ্য। এজাহার স্বতন্ত্র সাক্ষ্য। স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে এজাহার হবে আর কি, গণ্য হবে স্যার। একটা প্রশ্ন আসে পরীক্ষায় যে এজাহারকারীর মৃত্যু হলে এজাহারের পরিণতি কি হবে? অনেকে কিন্তু মৃত্যুকালীন ঘোষণা হিসেবে দিয়ে দেয়, জানো তো? জি স্যার। আমরা এটা করব না। একটা জিনিস তাহলে, আচ্ছা, সংবিধানের 33 অনুচ্ছেদে একটা প্রশ্নের কথা আমি বলিনি, তোমাদের একটা জিনিস জানা উচিত। যদি কখনো প্রশ্ন আসে যে একজন গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো আলোচনা করুন, বা কুখ্যাত সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে, এই গ্রেপ্তারকৃত আসামির আইনগত অধিকারগুলো আলোচনা করুন। সন্ত্রাসী যেই হোক, গ্রেপ্তারকৃত আসামির যে আইনগত অধিকার, এটা উল্লেখ করা আছে কত অনুচ্ছেদে সংবিধানের? 33 33 নম্বর। স্যার। আমরা এখানে কিন্তু অন্য ধারাগুলো দেব না। আমার কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো, 61 ধারায় বলছে 24 ঘন্টার অধিক রাখা যাবে না। আর কোথায় কি বলা আছে? 80 ধারায় বলছে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। তো বিভিন্ন ধারা হয়ে গেল না? তাকে থাকার জায়গা দিতে হবে, নির্যাতন করা যাবে না, এটা তো আইনগত অধিকার না। তুমি নির্যাতন করলে তুমি অপরাধী হবা। কিন্তু 33 অনুচ্ছেদে যেটা বলা আছে সেটি হলো সঠিক উত্তর। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা। আর যেটা কথাটা বলতে চাচ্ছিলাম যে এজাহারকারী যদি মারা যায় তাহলে এজাহারের পরিণতি কি হবে? এজাহারের পরিণতিটা হবে সাধারণ সাক্ষ্যের ন্যায় এটি ব্যবহার করা যাবে, এই তো? আচ্ছা, কিন্তু এখানে প্রশ্ন আসছে যে এজাহার নিজেই একটা স্বতন্ত্র সাক্ষ্য। এটাই সঠিক উত্তর। বুঝতে পারছো? আচ্ছা, একটা প্রশ্ন আসছিল কি জানি, ডিস্ট্রিক্ট ওয়ারেন্ট না কি জানি একটা রে, আচ্ছা, একটা একটা ইয়া আছে তোমাদের ক্ষয়ক্ষতি রেজিস্টারে, একটা প্রশ্ন আসে জানো? তোমরা কি জানো যে এটা কি ধরনের পরোয়ানা? অসুস্থ হাজতি হাসপাতালে প্রেরণের পরোয়ানা, পুলিশ সদস্যকে কোয়ার্টার গার্ডে রাখার আদেশ, এক প্রকার সমন, কি পরোয়ানা, কোনটা? তো এটা বুঝি নাই তো। ডিস্ট্রেস ওয়ারেন্ট। এটা ওই হাজতি খানার হবে। না, অসুস্থ হাজতি হাসপাতালে প্রেরণের পরোয়ানা। যাই হোক, স্যার। পুলিশ সুপারের অনুমোদন সাপেক্ষে অপরাধী রেজিস্টার হতে কাদের নাম বাদ দেওয়া যাবে? যাদের বয়স 50 বছর, 15 বছর থেকে অপরাধ করেনি তাদের, যাদের বয়স 60 বছর, 5 বছর থেকে অপরাধ করেনি তাদের, যাদের বয়স 60 বছর, 10 বছর থেকে অপরাধ করেনি তাদের, কোনটা? যাদের বয়স 60 বছর, 10 বছর পাঁচ অপরাধ করে নাই পাঁচ তাদের। বছর থেকে কোনো অপরাধ করে না স্যার। ঘোড়া দিন। 10 60 বছর, বছর। 10 বছর, পঞ্চাশ জি স্যার। বছর 20 বছর, বিষয়টা ক্লিয়ার? 20 বছর। জি জি স্যার। স্যার। সঠিক উত্তর হলো 60 বছর, 10 বছর, 60 বছর হলে 50 10 বছর, বছর আর 20 বছর। আর 50 আর 20 স্যার। 50 আর 20, এটা মনে রাখবা। তার মানে কি, পুলিশ সুপারের অনুমোদন সাপেক্ষে অপরাধী রেজিস্টার থেকে কাদের নাম বাদ দেওয়া যাবে? যারা কিনা, যাদের বয়স 50 বছর তাদেরটা, নাকি? যাদের বয়স 60 বছর, 10 বছরের মধ্যে কোনো অপরাধ করে নেই, এবং Good. যাদের বয়স 50 বছর, যারা বিগত 20 বছরের 20 বছর মধ্যে যারা কোনো অপরাধ করে করে নাই। নেই। জেলার পুলিশ এরকম। সুপার জেলার পুলিশ সুপার তার অধিক্ষেত্রে সকল থানায়
অফিসার ইনচার্জের ক্ষমতা প্রয়োগ করতে পারেন বিধানটি ফৌজদারি কার্যবিধির কত ধারার মধ্যে রয়েছে? 551 স্যার। 551 স্যার। 551 ধারা। তার মানে এই 551 একটা প্রশ্ন আসছিল, তোমরা কি জানো যে কোয়া নামক এসআই ধামরাই থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকাকালে অফিসার ইনচার্জের অনুপস্থিতিতে থানার দায়িত্বে থাকাকালে পুলিশ সুপার থানা পরিদর্শনে যান। তখন একজন ব্যক্তি উক্ত এসআই এর নিকট একটা ডাকাতির ঘটনার অভিযোগ নিয়ে আসেন। এসআই পুলিশ সুপারের নিকট ডাকাতির ঘটনা উপস্থাপন করলে পুলিশ সুপার ডাকাতির ধারায় নিয়মিত মামলা রুজু করেন। আলোচ্য প্রশ্নে আইনের বিধান আলোচনা করুন। আসলে কি ঠিক কাজ করছে? জি স্যার। জি সঠিক স্যার। কাজ করছে স্যার। অর্থাৎ সিআরপিসির 551-তে কি বলা আছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার আওতাধীন থানাগুলোতে গিয়ে অফিসার ইনচার্জের ক্ষমতা অফিসার প্রয়োগ করতে পারবে না, এই করতে তো পারবেন। নাকি? হ্যাঁ, জি স্যার। তোমাদের যতগুলো আসছে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2010 অনুযায়ী নিচের কোনটি নিচের কোন বৈশিষ্ট্যটি বায়োমেট্রিক ফিচারের অন্তর্ভুক্ত নয়? আঙ্গুলের ছাপ, চোখের কর্নিয়া, পায়ের ছাপ, কণ্ঠস্বর। কণ্ঠস্বর। কণ্ঠস্থ তার স্যার। মানে এই যেমন আমার লাইফ ভেরিফিকেশন, এই একটা ভেজাল আছে, যারা পেনশনে আসছে 25 বছরের দিতে হয় স্যার। প্রতি বছর তাদের লাইফ ভেরিফিকেশন করা লাগে। তো আমি গত বছর ইয়াতে গিয়েছিলাম এসডি অফিসে, এবার আর যাই নাই। তো আগে একদিন বললো যে আগস্ট মাসে আপনার লাইফ ভেরিফিকেশন করতে হবে, গত মাসে। তো যখন ভেরিফিকেশনে গেলাম, আমার সেই পেনশনের যে বই আছে লাল বই, এটা দিয়ে নাম্বার দিয়ে যখন ভিতরে গেলাম, এনআইডি দিয়ে যাওয়ার পরে লাগতেছে মাথা ডাইনে ঘোরান, বামে ঘোরান, সামনে তাকান, চোখ মারুন। তা কয় যে আপনি সেই ব্যক্তি না। 3-4 বার করার পরে বেশি করে লাইট যখন জ্বালাই দিলাম, তখন বলে হ্যাঁ আপনি সেই ব্যক্তি। তো 2007-এর চেহারা কি এখন এক আছে? ছবি তো আছে 2007-এর এনআইডি করার সময়, কি বুঝো? পরে বললো জি স্যার। আপনারটা সঠিক হয়েছে। এ হলো অবস্থা। তাহলে এই চোখ, তারপরে ডানে বামে তাকানো, আঙ্গুলের ছাপ সব ঠিক আছে, কিন্তু কণ্ঠস্বরটা নাই, এই তো নাকি? হ্যাঁ, জি স্যার। আচ্ছা। আহ, একজন পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে বিনা পাওনায় গ্রেপ্তার করলে ফৌজদারি কার্যবিধি অনুসারে কার নিকট হাজির করবেন? কার নিকট হাজির করবেন? ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের নিকট। নিকট। এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট, থানার অফিসার ইনচার্জের নিকট, কার নিকট? এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট। কারণ একজন ব্যক্তিকে বিনা পাওনায় গ্রেপ্তার করলে দুটো কাজ থানার করতে অফিসার। পারবে, ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে পারবেন, থানার অফিসার ইনচার্জের নিকট হাজির করতে পারবেন। তার উত্তর ক এবং খ। জুআইন অনুযায়ী নিম্নের কোন কার্যক্রমটি প্রকাশ্য জুআইন অনুসারে অপরাধ হিসেবে বিবেচিত হবে না? তার মানে জুআইন অনুযায়ী কোনটা অপরাধ হিসেবে গণ্য হবে না? মানে এমসিকিউ পড়তে গিয়ে তোমাকে সারা বিশ্ব পড়তে হচ্ছে, তাই না? আচ্ছা, বলা আছে জি কি, স্যার। প্রকাশ্য স্থানে পশু পাখির লড়াই প্রদর্শন করলে, দৈহিক কসরতের জন্য খেলা প্রদর্শন করলে, জুয়া খেলায় অংশগ্রহণ না করে শুধুমাত্র উপস্থিত থাকলে, কোনটা জুয়া আইনে অপরাধ হবে না? কষায় এলো 3 নম্বর কসরত স্যার। করা যায় না। কষারত কসরত খেলা দেখানো স্যার। এটা জুয়া আইনের মধ্যে পড়ে না। গুড। পেনাল কোডের 201 ধারার অধীনে অপরাধ প্রমাণের ক্ষেত্রে নিম্নবর্ণিত কোন শর্তটি প্রমাণ করা আবশ্যক? আসামি মিথ্যা বলে জেনে কোনো ঘোষণাকে সত্য বলে ব্যবহার করেছে, আসামি সাক্ষ্য প্রমাণ অদৃশ্য করেছে, আসামি প্রকৃত অপরাধীকে শাস্তি থেকে রক্ষার জন্য অপরাধ করেছে, ঘ সবগুলো। সাক্ষ্য প্রমাণ অদৃশ্য স্যার করেছে স্যার। এই অদৃশ্য কেন করছে। বাবা? একজনকে বাঁচানোর জন্য আছে না? তাই নাকি? হ্যাঁ,
প্রকৃত আচ্ছা অপরাধীকে স্যার। শাস্তি থেকে রক্ষা করার জন্য বলা আছে না 201 এ। জি স্যার, আচ্ছা দুটো স্যার। অপশন আছে। তারপরে মিথ্যা বলে জেনে সত্য বলে ব্যবহার করা আছে না। তাহলে তো স্যার সবগুলো কি হবে? সবগুলো সবগুলো সঠিক উত্তর, সবগুলো। ভিতরে প্রবেশ করতে হবে প্রশ্নে, নাহলে পাশ করা বড় কষ্ট। আচ্ছা, সিআর কেসের পূর্ণরূপ কি? ক্রিমিনাল রেজিস্টার কি? দেখি কোনটা বেলাল। সিআর কেসের পূর্ণরূপ কি? এটা হচ্ছে কমপ্লেন, ক্রিমিনাল রেজিস্টার ওইটাই। আচ্ছা, কি হবে সাইফুল? সেটা তো কমপ্লেন রেজিস্টার। সঠিক উত্তর কমপ্লেন রেজিস্টার। ওই জন্য বললাম কোর্টের লোক পড়ে না, তো এই জন্য পাশ করতে পারে না। অর্থাৎ সিআর এর পূর্ণরূপ বিবরণ হলো ক্রিমিনাল ক্রিমিনাল রেজিস্টার। রেজিস্টার। না, নালিশ রেজিস্টার হবে না, এটা কমপ্লেন। আচ্ছা, কি মোবিলাইজেশন কন্টিনজেন্টের বার্ষিক প্রশিক্ষণের মেয়াদ কতদিন? 7 দিন, 15 দিন। 21 দিন, 15 দিন, 28 দিন? 15 দিন। 15 দিন স্যার। 15 দিন স্যার। এটা কোনো কথা হইলো? কোন মাথায় কোথায় ঢুকেছে? হ্যাঁ। আচ্ছা, তদন্তের যে কোনো তল্লাশি কার্যক্রমে কমপক্ষে কতজন সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে হবে? 2 বা ততোধিক। 2 বা ততোধিক স্যার। কমপক্ষে 2 জন। কমপক্ষে 2 জন। গুড। পুলিশ রেগুলেশন মোতাবেক ইনকোয়ারি স্লিপ কেন জারি করা হয়? পলাতক ব্যক্তির তথ্য জানার জন্য, অসৎ চরিত্রের লোকদের গতিবিধি জানার জন্য, বেওয়ারিশ সম্পত্তির দাবিদার খোঁজার জন্য, অপরিচিত মালামাল পলাতক উদ্ধারের ব্যক্তির জন্য? তথ্য জানার জন্য। পলাতক ব্যক্তির তথ্য জানার জন্য স্যার। কোনটা সঠিক সাইফুল? এটা স্যার সবই সঠিক। কি? ইনকোয়ারি স্লিপ তো স্যার পাঠায় হলো স্যার পলাতক ব্যক্তির তথ্য, নাম, ঠিকানা এসবের জন্য। এটা সঠিক। পলাতক না। জেল সবাই প্যারেডে পলাতক তথ্য জানার, ঠিক আছে। জেল প্যারেডে পুলিশের কোন পদমর্যাদার কর্মকর্তা অংশগ্রহণ করতে পারেন? যে কোনো পদমর্যাদার কর্মকর্তা। যে কোনো পদমর্যাদা স্যার। যে কোনো পদমর্যাদার। যে কোনো স্যার, অবস্থা। ক্রাইম ইন্ডেক্স বা অপরাধ সূচি কোথায় সংরক্ষণ করা হয়? থানায়, থানায় স্যার। পুলিশ অফিস, সার্কেল অফিস, কোথায়? সার্কেল অফিস সার্কেল, স্যার, সম্ভবত ক্রাইম। ক্রাইম ইন্ডেক্স কোথায় থাকে? থানায় না, না থানায় সার্কেল সার্কেল থাকে অফিস। স্যার, অফিসে? থানায়। না স্যার। সার্কেল অফিসে। আচ্ছা, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করতে হবে। অফিসার ইনচার্জ গ্রেপ্তারকৃত ব্যক্তিকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি পলায়ন করলে অন্য থানা এলাকা থেকে পুনরায় গ্রেপ্তার করা যাবে না। কোনটা সঠিক? যাবে না, এটাই স্যার। পলায়ন করলে কোনটা অনুসরণ সঠিক নয়? পলায়ন যাবে। করলে গ্রেপ্তার করা যাবে না, এটা সঠিক নয় আর এটা স্যার। সঠিক না, গুড। আচ্ছা, ময়না তদন্তের জন্য প্রেরিত মৃতদেহের সাথে কি কি তথ্য প্রেরণ করা হয়? স্রোথাল রিপোর্ট, 2 কপি চালান, ক এবং খ? কোনটাই সঠিক না, কোনটা সঠিক উত্তর? ক এবং খ। ক এবং খ স্যার। ক এবং খ দুইটা, শুরুকাল রিপোর্ট কপি, চালান কপি। আচ্ছা, সিআরপিসি অনুযায়ী ক্রয়কৃত সম্পত্তিতে ক্রোকের আদেশ দেওয়ার কতদিনের মধ্যে দাবি প্রতিষ্ঠা করতে হবে? 2 মাস, 3 মাস, 6 মাস? 6 6 মাস। মাস স্যার। 6 মাসের মধ্যে। সিআরপিসি অনুযায়ী বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাজা দিতে পারেন কতদিন? 5 বছর, অনধিক 7 বছর, কোনটা? বিশেষ ক্ষমতার হলো 7 বছর স্যার। 7 বছর, গুড। সিআরপিসি অনুযায়ী তদন্তের পর অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ আসামিকে কি করেন? মুক্তি দিতে পারেন, খালাস দিতে পারেন, অব্যাহতি দিতে পারেন, দণ্ড দিতে পারেন? আর এখানে খালা ইয়া মুক্তি দিয়ে আর দিতে কি স্যার, পারে স্যার। মামলা থেকে মুক্তি দিতে পারে স্যার। অপর্যাপ্তর জন্য স্যার, তাহলে মামলা থেকে স্যার আমি খালাস দিয়ে বলছি, দেয় স্যার। মুক্তি দিতে, খালাস সিআরপিসি দিতে অনুযায়ী পারবে না, তদন্তের খালাসটা পর আদালত দিবে। অপর্যাপ্ত সাক্ষ্যের জন্য পুলিশ আসামিকে কি করতে পারেন? খালাস দিতে পারেন, মুক্তি দিতে পারেন, অব্যাহতি দিতে পারেন, না দণ্ড দিতে পারেন? মুক্তি দিতে পারে স্যার।
স্যার এখানে অব্যাহতি স্যার, অব্যাহতি দেয় স্যার। সঠিক উত্তর অব্যাহতি। আরে বাবা, চার্জশিট দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে আসামি কি করবে? খালাস দিবে? অপরাধের দায় হইতে অব্যাহতি অব্যাহতি প্রদান দিবে, করে স্যার। অব্যাহতি দিবে। আচ্ছা, গুড। সিআরপিসি অনুযায়ী পুলিশ মামলার ক্ষেত্রে খালাস আদেশের বিরুদ্ধে কে আপিল করতে পারেন? পুলিশ, অভিযোগকারী, পাবলিক প্রসিকিউটর, উপরের যে কোনো একজন। কোন মামলায় খালাস প্রদান করলে কে এটা আপিল করতে পারবেন? পাবলিক প্রসিকিউশন। পাবলিক প্রসিকিউটর, সঠিক উত্তর। সিআরপিসি অনুযায়ী ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে আবেদন করা যাবে? জেলা জজ আদালতে, বিশেষ দায়রা জজ আদালতে স্যার। আদালতে, না দায়রা দায়রা আদালত। আদালতে? দায়রা আদালত। দায়রা আদালতে স্যার। জেলা ও দায়রা জজ আদালত স্যার। নো, দায়রা আদালত। দায়রা হবে। দায়রা আদালত। সিআরপিসির অধীন সর্বোচ্চ কত বছরের জন্য শান্তি রক্ষার মুচলেকার আদেশ দিতে পারবেন? 3 বছর, 4 বছর, 2 বছর, 1 বছর? 3 3 বছর। বছর স্যার। 3 বছর। শান্তি রক্ষার মুসলিকা। শান্তি রক্ষার মুচলেকা অশান্তি হয়ে গেল। নিম্নের কোন পরিস্থিতিতে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে সিআরপিসি 145 ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে? গণ উৎপাত, জমির দখলজনিত বিরোধ, শ্রমিক অসন্তোষ, পরীক্ষা কেন্দ্রে অসাধু উপায় অবলম্বন, কোনটা? জমি জমি দখল জনক বিরোধ। স্যার ভূমি বিরোধী সংক্রান্তে স্যার। গণ উৎপাতে যাবে না তো নাকি? না না স্যার। স্যার। অর্থাৎ 145 জায়গা জমির ক্ষেত্রে প্রযোজ্য, এই তো নাকি? জি জি স্যার। স্যার। জি জি স্যার। স্যার, গণ উৎপাত হলো যে পুলিশ 145। হেফাজতে কোনো ব্যক্তি মারা গেলে ম্যাজিস্ট্রেট সিআরপিসির কত ধারা অনুযায়ী অনুসন্ধান করবেন? 176, 174, 175, 172, কত? 176। 176 স্যার। 176। 176। সিআরপিসি অনুযায়ী অভিযোগ গঠন করে পাবলিক প্রসিকিউটর মামলা প্রত্যাহার করতে আদালত আসামিকে অব্যাহতি দিতে পারেন, খালাস দিতে পারেন, শাস্তি দিতে পারেন, কি? অব্যাহতি। আচ্ছা, জামিনযোগ্য অপরাধের তালিকা সিআরপিসির কোথায় উল্লেখ করা আছে? দ্বিতীয় তফসিলের 4th কলামে, দ্বিতীয় তফসিলের 7ম কলামে, দ্বিতীয় তফসিলের 5ম কলামে, দ্বিতীয় তফসিলের 8ম কলামে, কোনটা? চতুর্থ কলাম। না, পঞ্চম। 5ম কলামে লেখা আছে, সম্পূর্ণ। 5ম কলামে। স্যার এটা একটু স্যার একটু বলতেন স্যার। জামিন। আরে বাবা, শিডিউল, জামিনযোগ্য জামিনের অযোগ্যর কথা লেখা আছে কোথায়? দ্বিতীয় সেটে কয় নম্বর কলম আছে? সিআরপিসি উল্টাইলে তো পাওয়া যায়, বুঝছো না? পঞ্চম কলাম এটা স্যার। আচ্ছা, সিআরপিসি অনুযায়ী পলাতক ব্যক্তিকে সর্বনিম্ন কতদিনের মধ্যে হাজির হওয়ার নির্দেশ দিয়ে লিখিত হলিয়া, এটা কিন্তু এখনো কিন্তু 30 দিনে আছে, জানো তো? জি স্যার। জি স্যার, এখনো 30 দিন স্যার। এটা কিন্তু পরিবর্তন করে নাই, 30 দিনে আছে। আচ্ছা, পুলিশ সিআরপিসির কত ধারার অধীন আত্মহত্যা বা হত্যার স্থূলতাল প্রতিবেদন প্রস্তুত করবেন? 174, 172, 175, 176? 174। 174। 74 স্যার। 174। অর্থাৎ নিজে মারা যাক আর অন্যজনে মারুক, স্থূলতাল ক্ষমতা দেওয়া কততে? 74। 74 স্যার। 174 দ্বারা। 174। সিআরপিসি অনুযায়ী কবর থেকে লাশ উত্তোলনের আদেশ কে দিতে পারেন? বিজ্ঞ ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট স্যার। ম্যাজিস্ট্রেট স্যার। নির্বাহী ম্যাজিস্ট্রেট। সিআরপিসির 176-এর উপরের এক। কততে বলা আছে? এক। এক স্যার। 176 2 2 স্যার। এক পাইলা দুই। কোথায় রে বাপ? 2 স্যার, দুই। 2 176 2। নির্বাহী খবর থেকে লাশ। ম্যাজিস্ট্রেট। তার মানে প্রশ্ন হলো, ইতিমধ্যে যে লাশ কবরস্থ করা হয়েছে তা তোলার বিধান কি? কিন্তু এই প্রশ্নটা আসছে অন্যভাবে। প্রশ্নটা আসছে এরকম যে, গহীন জঙ্গলে একজন ব্যক্তি আত্মহত্যা করেছেন মর্মে তার আত্মীয় স্বজন কবরস্থ করেন, কিন্তু পরবর্তীতে জানা যায় যে সে আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে কবর দেওয়া হয়েছে। কবর দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনায় করণীয় কি? তার মানে বলতে চাচ্ছে যে
লাশ কবর থেকে উত্তোলনের যে বিষয়টাই এখানে চলে আসছে, তার মানে ইতিমধ্যে যে লাশ কবরস্থ করা হয়েছে সেই মৃতদেহ সম্পর্কে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয়, তাহলে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেট এই মৃতদেহটি কবর থেকে উত্তোলনের আদেশ দিতে পারেন। এই তো নাকি? কত জি ধারায়? স্যার। জি স্যার। 176-2। 2। আচ্ছা। মিথ্যা, তুচ্ছ অথবা বিরক্তিকর অভিযোগ দায়ের করলে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সিআরপিসি অনুযায়ী কত টাকা ক্ষতিপূরণ আদেশ দিতে পারেন? এটা তোমরাও পারবে না, 500 টাকা। এটা আমরাও পারবো না হঠাৎ করে এগুলো বলতে। 500 টাকা। এটা স্যার বাড়ছে স্যার এখন। হ্যাঁ, এবার বাড়াইছে। বিনা জি পরোয়ানায় স্যার। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার আগে কত ঘন্টা পর্যন্ত পুলিশ হেফাজতে আটক রাখা যাবে? 24 ঘন্টা, 48 ঘন্টা, না 34 ঘন্টা? 24 ঘন্টা স্যার। 24 ঘন্টা। কত ধারায় বলা আছে? 61। 61 ধারায়। আচ্ছা, একটা প্রশ্ন যদি এখানে আসে, প্রশ্নের উপরে লেখা আছে কে কি অপরাধ করলো ব্যাখ্যা দিন, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল, ক নামক পুলিশ অফিসার খ নামক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করার কারণে গ্রেপ্তার করে 24 ঘন্টার অধিক থানা হেফাজতে আটক রাখেন। তাহলে কি আমরা 342 দেব, না আমরা 61 ধারার কথাটা লিখবো? কি? স্যার 342 হবে স্যার। 100 অপরাধের 100 কথা দ্বারা বলা নেই তো বিধান স্যার। মোতাবেক 24 24 ঘন্টা ঘন্টার আটক রাখতে অধিককাল পারবে। দুটাই লিখতে আটক হবে স্যার। রাখতে। 24 ঘন্টা। এখানে আমি কথাটা বলি, যদি অপরাধের কথা বলা হয়ে থাকে 342, আর যদি বলা হয়ে থাকে সংশ্লিষ্ট কাজের ব্যাখ্যা দিন, তাহলে শুধুমাত্র তাহলে 61 61। স্যার। যাই হোক, আহ উম, ব্যভিচার বা বিবাহিত স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধ আমলে নিবেন নিবেন না স্ত্রী লোকটির স্বামীর অভিযোগ ছাড়া, স্ত্রী লোকটির তত্ত্বাবধায়কের অভিযোগ ছাড়া, সরকারের অভিযোগ ছাড়া। ক এবং খ? ক ক এবং খ এবং স্যার। খ। ক এবং খ। যাই হোক, আমরা এমসিকিউ মোটামুটি কয়েকটা আলোচনা করলাম। আবার আমরা কালকে এমসিকিউটা ধরবো। তবে এমসিকিউ ধরার আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, সেটা একটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই। এমসিকিউটা মুখস্থ সাপের মন্ত্রের মতো করলে হবে না, বোঝার চেষ্টা করতে হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারো কিছু জানার থাকলে বলো, তার আগে আমি একটা বিষয় বলি। আমার একটা, দেখো, আমার সবচেয়ে একটু দুঃখ লাগে, আমার একটা গ্রুপ আছে শিকড়, তাই না? এই গ্রুপে প্রায় 13,000-এর মতো সদস্য, 12,500-এর উপরে সদস্য আছে, 12,700 না 800 সদস্য আছে। তো এই গ্রুপটাতে মাঝে মাঝে আমি কিছু প্রশ্ন দিয়ে থাকি। তো আমি প্রথমে একটা ভিডিও দিয়েছি যে আপনি মামলার তদন্তকারী কর্মকর্তা, মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী প্রকৃত খুনি, অর্থাৎ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী যে সেই প্রকৃত খুনি, সেক্ষেত্রে তিনি মামলাটার কি ব্যবস্থা নেবেন। এটা প্রথমে দিলাম ভিডিও, আমার একেবারে ভিডিও দেয়া আছে উত্তরটা। এরপরে আমি হাতে লিখে দিলাম, মানে গ্রুপে লিখে দিলাম এই প্রশ্নটা। এখন উত্তর যারা দিছে একটা ব্যক্তিও সঠিক উত্তর দেয়নি। ধারা দিতে দিতে শেষ, ঊর্ধ্বতন অফিসারকে জানাবো 120-50, তারপরে 161 জবানবন্দি লিপিবদ্ধ করবো, একে চিঠি লিখবো ইত্যাদি। তো আমার প্রশ্ন হলো যে আপনি একটা মামলার তদন্তকারী কর্মকর্তা, কি মামলা? হত্যা মামলা। হত্যা হত্যা মামলা। মামলা। আপনি মামলা তদন্তকালে জানতে পারলেন মামলার বাদী প্রকৃত অপরাধী বা খুনি, তখন আপনি কি করবেন? বলছে আপনার করণীয় কি। এখানে কি চাইছে নাকি যে আপনি সাক্ষীর কলামে তাকে দিবেন, না আসামির কলামে দিবেন, না বাদীর কলামে দিবেন? এগুলো চাওয়া হয়েছে প্রশ্ন নাকি? না স্যার। তাহলে পুলিশ কি করবে? এটা হয়। একজন তদন্তকারী কর্মকর্তা যদি এরকম জানে, তারা কাজ কি করতে হবে? তাকে প্রথমে কার মাধ্যমে তিনি ঘটনাটা জানতে পারলেন এই বিষয়টি একটা 161 তাকে নিতে হবে, এবং এই বিষয়টা তার কেস ডায়েরিতে লিপিবদ্ধ করতে হবে। এরপর কি করতে হবে?
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করে এই মামলাটি চূড়ান্ত রিপোর্ট মিথ্যা মিথ্যা। দাখিলের জন্য এমি দাখিল করবেন, এই তো নাকি? জি স্যার। এমির আদেশ প্রাপ্তির পর তিনি কি করবেন? চূড়ান্ত রিপোর্ট মিথ্যা ধারা 211 দাখিল করে কি করবেন? বাদীর বিরুদ্ধে অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট মিথ্যা দাখিল করে বাদীর বিরুদ্ধে 211 ধারায় প্রসিকিউশন সহ হত্যা মামলা রুজুর জন্য আবেদন করবেন। কথাটাকে বুঝতে পারছো? স্যার। আদালত এই তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত রিপোর্ট মিথ্যা গ্রহণ করে বাদীর বিরুদ্ধে 211 ধারার প্রসিকিউশন দাখিলের নির্দেশ দেওয়ার পর এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওই বাদীর বিরুদ্ধে 302 ধারায় নিয়মিত মামলা রুজুর জন্য অফিসার ইনচার্জ বরাবর আবেদন করতে পারবেন, আবেদন করবেন। বা ওই মৃত ব্যক্তির কোনো আত্মীয় স্বজন যদি থাকে তাকেও তিনি বাদী করতে পারবেন, তবে সাধারণত এক্ষেত্রে পুলিশ বাদী হবে। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। এখানে তো এতগুলো ধারা দেওয়ার দরকার নেই, তোমরা দেখো গ্রুপটাতে ধারা দিতে দিতে অবস্থা খারাপ। শোনো, প্রশ্নগুলো আসে ছোট, আমরা উত্তর লিখি বড়, আমরা এই ভুলটা করবো না। যাই হোক, সংক্ষেপে কারো কিছু জানার থাকলে বলতে পারো, শেষ করে দেবো। কিছু বলার আছে? নাই? তো যাই হোক, সবাই ভালো থাকো, কালকে আবার কথা হবে। কালকে রাত 9টায় আবার দেখা হবে। সবাই ভালো থাকো, প্রস্তুতি নাও, সময় কিন্তু নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।